সমাজ একটি আদর্শের লক্ষ্যে এগিয়ে যাবে এবং একটি আদর্শ সমাজ গঠন করবে এবং আদর্শ দেশ গড়বে, এমন একটি শিক্ষা ব্যবস্থা হবে যা শুধু আমাদের দেশ নয়, অন্য দেশকে যাতে বক্তব্য এবং বক্তব্যের মাধ্যমে এবং বিতর্কের মাধ্যমে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখি। আমরা তরুণ, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং প্রবাসীকে কিভাবে দেশে ফিরিয়ে আনবো, এবং আমার একটি স্বপ্নের গল্প আমি আপনাদের সামনে আয়োজন করব। তো অনুষ্ঠান শুরুতেই আমি উপস্থিত হয়েছি আমার জীবনের কিছু লাইন নিয়ে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের 15 থেকে 29 বছর বয়সী মানুষ 28%, অর্থাৎ 4 জনে 1 জন। একটি বড় অংশ আবার জমার্স এবং জেনারেশন জেড বা জেন জি সদস্য। তরুণদের ওপর নির্ভর করছে আমাদের আগামীর বাংলাদেশ, যেখানে আমরা একটি মাদক মুক্ত দেশ চাই, যারা নিজেদের তৈরি করবে মানবিক, দক্ষ ও জ্ঞানী হিসাবে। চাকরি নয়, তরুণদের লক্ষ্য হবে পেশা, ফলে থাকবে না বেকারত্ব, হতাশা, বিষণ্ণতা, আত্মহত্যার পরিণতা। তারুণ্যই শক্তি কথাটি পূর্ণতা পায় যখন কোনো সমাজের তরুণদের চিন্তা ভাবনা সত্যিকারের তরুণ হয়। তারা কখনোই নিজেদের পরিচয় দিতে পারে না। কাজী নজরুল ইসলাম বলেন, তাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বাদরকের কঙ্কাল মূর্তি। একজন তরুণ হিসাবে এমন এক সোনার বাংলার স্বপ্ন দেখি, যেখানে খেটে খাওয়া মানুষ তার ন্যায্য মূল্য পাবে, যেখানে থাকবে না কোনো কলহ। একজন মানুষকে দেখে যারা একটি দেশ গড়ার স্বপ্ন দেখবে, সেটা আমরা দেখতে পাই যে আমরা 71 দেখিনি, তবে আমরা জুলাইয়ের স্বাধীনতা দেখেছি নিজের চোখে। আমরা তরুণ, আমরা 15 বছরের ঊর্ধ্বেও চলে গেছি। তো আমাদের এমন একটা দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে যেখানে মাদক মুক্ত থাকবে, যেখানে কারোর বাক স্বাধীনতা হরণ করা হবে না। আমাদের দেশে স্বৈরাচার থাকাকালীন আমরা বাক স্বাধীনতা পাইতাম না। একটা কথা বলার সময় আমাদের 10 বার ভাবতে হতো যে এই কথার পূর্বে আমার কোন ফলাফলটা হবে। কিন্তু এখন একটা দেশ দেখি যেখানে আমাদের এই বাক স্বাধীনতাটা কেউ হরণ করতে পারবে না, এবং বাক স্বাধীনতা যখন কেউ হরণ করতে চাইবে তার মুখ থুবড়ে পড়তে হবে। কারণ আমরা শিক্ষার্থী, আমরা তরুণ, আমরা ঐক্যভাবে একটা দেশ গড়ব যেখানে কোনো কলহ বিদ্রোহ থাকবে না। নতুন বাংলাদেশ, এমন যে কোনো দেশ এর জন্য একটি সিস্টেম দরকার। নতুন বাংলাদেশের এমন একটি সিস্টেম দরকার, ভালো সিস্টেম মানে ভালো দেশ, যে দেশে যত সিস্টেম তত ভালো উন্নত একটি ট্রেড লাইসেন্স পেতে দৌড়াতে হয়। এই অফিস থেকে ওই অফিস, এই ডেস্ক থেকে ওই ডেস্ক, উপরিক্ত আইন ফি মেটাতে হয়, ফির বহুগুণ স্পিড মানি। এটা একটা ভালো দেশের কখনোই সাফল্য হতে পারে না। এখন আমরা এমন একটা দেশের স্বপ্ন দেখি যেখানে ভালো দেশে থাকবে সুন্দর একটা সিস্টেম, যেখানে অন স্টপ সার্ভিস থাকবে। একজন মানুষ যখন একটা বিপদে পড়বে, অন্য 10 জন মানুষ তার কাছে এগিয়ে যাবে। এমন একটা দেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে ট্রেড লাইসেন্স রেডি হয়ে গেছে, পৌঁছে গেছে আপনার ঠিকানায়। কথাটি খুবই তারুণ্যক বিষয়, আর এই তারুণ্যই আমাদের আগামীর প্রজন্ম, যেখানে পূর্ণদমে চলবে অফিস, আদালত, ব্যাংক, বাজার, যেখানে থাকবে না কোনো ঘুষ। বাংলাদেশে হবে বিশ্বের নেতৃস্থানীয় জাতি। বাংলাদেশের তরুণরা এমন একটি দেশ চায় যেখানে পৃথিবী জুড়ে জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিক্ষা, শিল্প, ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেব, সেবা ও নেতৃত্ব। প্রবাসী দেশে ফিরে আসবে, ব্যাপারটা অনেকটাই। আমাদের দেশ থেকে প্রতি বছর প্রবাসীরা দেখা যায় যে দেশে ফিরে এসে প্রচুর অর্থ সম্পদ নিয়ে আসে, কিন্তু একটা প্রবাসী কখনোই ভেবে দেখে না যে আমি অন্য দেশে গিয়ে যে পরিমাণ নিজের শ্রম খরচ করি সেটা আমরা আমাদের দেশে করি না কেন। একটা ছেলে যখনই বেকারত্ব হয়, তখনই যে আশাহত হয়, তখনই সে তার বাবা মাকে বলে, বাবা আমি বিদেশ যাব, মা আমি বিদেশ যাব। কেন বলে এই কথাটি? সে কি পারে না দেশের জন্য শ্রম ব্যয় করতে? সে কি পারে না তার দেশের জন্য একটা কাজ করতে? এটা একটা তরুণ সামাজিক একটা উদ্যম। আমাদের মাদ্রাসা কর্তৃক যে তরুণ একটা স্টল, আমাদের এখানে 4টি স্টল রয়েছে। একটি হচ্ছে কৃষি, একটি
পিঠাপুলি, একটি হচ্ছে আইসিটি এবং একটি হচ্ছে বিজ্ঞান মেলা। প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা কিভাবে চাকরির পাশাপাশি একটি স্টল বা একটি দোকান কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা প্রদম্য চেষ্টা চালিয়ে যাব এবং আমাদের থেকে আমাদের ছোট ভাই বোনেরা যা শিখবে সেই হিসাবে আমরা তাদের উদ্যুক্ত করব এবং তাদের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই একটা প্রাপ্তবয়স্কতে এসে তার একটা স্বপ্ন থাকে, যেটা ছোটবেলা থেকেই সবার জন্য প্রযোজ্য। কারো স্বপ্নে কেউ বাধা দেয় না। আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমি ডক্টর হব। নিতান্তই আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মনে হলো যে আমি ডক্টর হব, কিন্তু ডক্টরটা আসলে কি সেই জিনিসটা আমি বুঝতাম না। যখন আমি 9-এ উঠলাম তখন দীর্ঘ 6 মাস যাওয়ার পরে শুনলাম আমাদের দেশে আন্দোলন হচ্ছে। হঠাৎ কথাটি শুনে হঠাৎ দেখা গেল যে বাংলাদেশে প্রচন্ড বিক্ষোভ শুরু হয়ে গেছে, যেটা আমি দেখতে পাইনি কারণ আমি গ্রামের স্টুডেন্ট, কিন্তু শহরের ইউনিভার্সিটির স্টুডেন্টরা তা দেখেছে। আমার একটা সাফল্যের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, যা বাবা মার প্রতি আমাদের কর্তব্য বাড়িয়ে দিতে চায় এবং তাদের যে মন মানসিকতা এবং তারা যে একটা সন্তানের জন্য কতটা প্রচেষ্টা চালিয়ে যায় এবং তাদের যে কতটা কষ্ট, সেই কষ্টটাই আপনি আমাদের সামনে বলতে চাই। আমার বাবা একজন ওষুধ ফার্মেসির একজন সামান্য ডক্টর এবং তার পাশাপাশি সে ডেন্টাল কেয়ার চালায়। সচরাচর তার প্রত্যেক দিন রাত্রেই হঠাৎ করে রোগী ডাকলে তার চলে যেতে হয়। সে কখনোই ভাবে না যে আমি রাত 2:30-3টার দিকে যে বেরিয়ে যাচ্ছি আমারও রাস্তায় সমস্যা হতে পারে। সে কখনোই ভাবে না যে আমার নানান ধরনের প্রবলেমের পরে আমার এই জিনিসটা সমস্যা হতে পারে, কিন্তু সে ভাবে যে সে না গেলে সেই রোগীটার কি হবে। এই জিনিসটা আমাকে প্রচন্ড ফিলিংস এবং আমাকে প্রচন্ড সাহস যোগায় যে আমার বাবাকে দেখে যে আমি আমার বাবার মতো হতে চাই। আমি চাই আমার বাবার সাফল্যটাকে আমি ধরে রাখতে। আমি একজন ছেলে নই, আমি পারবো না তার ওষুধ ফার্মেসিতে দিতে, কিন্তু আমি তো পারবো আমার মেধা দিয়ে একটি মেডিকেলের সিট নিতে। আমি সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। যখন দেখি আজ রাতের একটা গল্প, রাত 1:30 বাজে, ওই টাইমে আমাদের একটা প্রতিবেশী বালুর ঘাটে থাকে, তো হঠাৎ করে স্লিপ খেয়ে পড়ে গেছে। তো হঠাৎ এসে বলছে তার সন্তান এবং তার স্ত্রী যে আমার স্বামীর তো এই অবস্থা, তো আমি এখন কি করব। তো আব্বু হঠাৎ তার বাড়িতে তখন চলে যায়। তো গিয়ে দেখে যে তার অনেকটা অসুস্থ, তো তার ইঞ্জেকশন লাগবে। তো সে তখনই বাজারে চলে আসে, কিন্তু রাস্তায় তার প্রবলেম হতে পারে, কিন্তু সে সেটা ভাবে না। সে ভাবে যে সে না গেলে রোগীটার কি হবে। এই জিনিসটা আমার ছোটবেলা থেকে দেখা। এই জিনিসটা আমাকে প্রচন্ড আগ্রহের সাথে এবং আমাকে অনেক সাহস যোগায়, যা আমার প্রত্যেকটা পদক্ষেপে অনেক সহায়তা করবে। আমার বাবা যে জিনিসগুলো বেসিক জানে সেগুলো হচ্ছে নানান ধরনের বিজ্ঞানিক নানান ধরনের জিনিস। যদি একজন বিজ্ঞানীর ছাত্রী এবং মেডিকেলের স্টুডেন্ট তার প্রচন্ড জিনিস জানা লাগে, যে মেডিকেলের যে ফার্মেসির দোকানে যে ওষুধগুলো থাকে এই জানা লাগে, প্রেসার মেশিনের বিভিন্ন কাজ থাকে, যেগুলো আমি এখনই শিখছি আমার বাবার থেকে। যেগুলো একজন ট্রেনার তার স্টুডেন্টকে শেখায় সেগুলো আমার বাবা আমাকে শেখায়, কারণ আমার বাবাই আমার আইডল। যখন আমি মন খারাপ করে বসে থাকি তখন আমার মা আমাকে বলে, কেন মন খারাপ করে আছো, আমি তো আছি তোমার পাশে। কিন্তু একজন ছেলে কখনো এটা ভাবে না, একজন তরুণ কখনো এটা ভাবে না যে সে যদি মাতাল হয়ে তার মার কাছে যায় তার মার কতটা কষ্ট হবে। কেন ভাবে না? তারা কি তার জন্য কষ্ট করে না? কেন ভাবে না যে কেন সে বিড়ি খাবে, কেন কে মাদককে নিজের সঙ্গী হিসাবে নেবে? কেন তার বাবা মা তার জন্য কিছু করে না? কেন সে এই কাজগুলো করে? একজন তরুণের কাছে কখনোই তার দেশ, কখনোই তার পরিবার, কখনোই তার সমাজ এই জিনিসটা আশা করে না। একজন তরুণ যদি তার বাবা মার প্রতি অনেক শ্রদ্ধাশীল হয় এবং তার বিভিন্ন
তার বাবা মাকে খুশি রাখে, একজন মা এবং একজন বাবা কতটা খুশি হবে তার কোনো তুলনা হয় না। একজন তরুণ যখন একটা প্রচেষ্টায় এগিয়ে যায় তখন তার বাবা মাই সবচেয়ে বেশি খুশি হয়, কিন্তু একজন তরুণ যখন একটা খারাপ কাজ করে, বাইরের যখন লোকগুলো যে তার বাবাকে বলে বাবা আপনার ছেলে এই কাজটা করছে, তখন মাকে গিয়ে তার বাবা, হয়তো অনেক বাড়িতেই মারা অত্যাচারিত হয়। কেন আপনার জন্য আপনার মা কষ্ট পাবে? আপনি কি জানেন আপনার মার আপনাকে জন্ম দিতে কতটা কষ্ট হয়েছিল? যা একজন সাধারণ মানুষকে আঘাত করলে তার 23টি হাড় নিমেষেই ভেঙে যাবে, সেই মাকে কষ্ট দিতে আপনার বুক কাঁপে না? একজন তরুণ হতে হবে এমন যে স্বপ্ন দেখবে সে দেশকে ভালোবাসবে, বিদেশ থেকে প্রবাসীকে ফিরিয়ে নিয়ে আসবে, দেশকে একটি নতুন একটা স্বাধীন একটা বিজয়ের দিকে ঠেলে নিয়ে যাবে। দেশটাকে ভালোভাবি, বড় ভাবি, ভালোবাসি, স্বপ্নের বাংলাদেশ গড়ি, নিজেরা কাজ করি, অন্যদের উন্মুক্ত করি। এটা একটা স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড হতে হবে। নিজের স্বপ্নটাকে আঁকড়ে বাঁচতে হবে, স্বপ্নটার হাত ধরতে হবে, স্বপ্নকে হাত ধরে এগিয়ে যেতে হবে। এটা একটা নতুন বাংলাদেশ। আমাদের এই স্টল বিভিন্ন কারণে হয়ে গেছে, যেটা হচ্ছে একটা দেশ বদলায়, একটা পৃথিবী বদলায়। যদি আমি নিজের সামান্য পরিবারটাকে না বদলাতে পারি, নিজের প্রচেষ্টা দিয়ে একটা গরিব পরিবারকে ধনী না বানাতে পারি, তাহলে এই তরুণ সমাজ দিয়ে কিচ্ছু হবে না। দেশ বদলাতে হবে, পৃথিবী বদলাতে হবে, এক দেশ থেকে অন্য দেশকে হাতের মুঠোয় রাখতে হবে, তার জ্ঞান দিয়ে, গবেষণা দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে হবে। নিজের প্রচেষ্টাকে নিজের দেশের মধ্যে রেখে একটা আনয়িক অর্থ দেশের জন্য ব্যয় করতে হবে। আমাদের আজকের ভাবনায় মাস বছর পেরিয়ে পরিণত হবে বাস্তবতায়। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এটাই আমাদের একটা সাধারণ ভূখণ্ড। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।